ভূমিকম্পে রাজধানী সহ বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন আয়েশা সিদ্দিক সামিয়া, নিউ মার্কেটে আছেন উম্মে হানি, মোহাম্মদপুরে আছেন সহকর্মী সাকির আহমেদ, নরসিংদীতে আশিকুর রহমান পিয়াল এবং গাজীপুরে মেহেদী হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল 10টা 38 কিন্তু বেশ 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই বংশালের আমরা যে এলাকাটি আছি কষাইতলী, এবং এই কষাইতলীতে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইখানেই কিন্তু আসলে একটি দোকান ছিল, দোকানে পথচারীরা আসলে ছিল রাস্তায়, সেই পথচারীরা কিন্তু এই ঘটনাস্থলের উপর থেকে বাস পড়ে এবং বিল্ডিংয়ের বেশ কিছু খণ্ড পড়ে কিন্তু আসলে তারা বেশ কিছু আহত হন এবং 3জন আহতের ঘটনা আমরা শুনেছি এবং এর প্রেক্ষিতে রাস্তায় কিন্তু আমরা সড়কে দেখছি রক্ত পড়ে আছে। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এখন কিন্তু এই যে ধ্বংসস্তূপটা রয়েছে সেটিকে পুরোপুরি ভাবে আসলে ঠিক করার চেষ্টা করছে। আমরা দেখাচ্ছি এই এলাকাতে সাধারণ জনগণের কিন্তু ভিড় করেছেন। শুধু এই পুরান ঢাকার এই কষাইতলী নয়, আশেপাশের আনোয়ারিটোলা সহ বেশ কিছু এলাকায় কিন্তু আমরা জেনেছি বেশ কিছু এলাকার যে ভবন রয়েছে সেটি কিন্তু আসলে ধসে হেলে পড়েছে। আসলে একটি ভবনের গায়ে আরেকটি ভবন হেলে পড়েছে এমন তথ্য আমরা পেয়েছি। এই স্থানে এসেও কিন্তু আমরা তেমনটি দেখেছি। আমাদেরকে একজন তিনি বলছিলেন যে তার সকালবেলা আসলে স্বাভাবিক কার্যক্রম করছিলেন, কিন্তু হঠাৎই এমন তীব্র মাত্রার ভূমিকম্পের ফলে কিন্তু আসলে তার স্বাভাবিক কাজে যেমন ব্যাঘ্র ঘটেছে, পাশাপাশি তারা আসলে বাসায় যারা ছিলেন সবাই কিন্তু দৌড়ে বাইরে বেরোচ্ছেন। এবং আমি জানিয়ে রাখি এই ঘটনাস্থলে যে 3জনের আহতের কথা আমরা শুনেছি সেইটি কিন্তু তারা তাদেরকে আসলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন আছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। তো আমরা আসলে দেখছি যে এই স্থানটিতে পুরান ঢাকা হওয়ার ফলে অলিগলির একটি ব্যাপার রয়েছে এবং সেখানে কিন্তু অসংখ্য বৈদ্যুতিক তার সহ ইলেকট্রিক বিভিন্ন তার রয়েছে এবং সেই তার কেটে কিন্তু বাস সহ বিভিন্ন যে সরঞ্জাম রয়েছে সেগুলোকে কিন্তু বের করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সহ এখানে পুলিশের কর্মীরাও রয়েছেন, তারা ঘটনাস্থলে তদারকি করছেন এবং দেখছেন আসলে এখানে উৎসুক জনতার বেশ ভিড় করেছেন। তাদেরকে যদি একটু দেখায়, উৎসুক জনতার এখানে রয়েছেন, তাদেরকে কিন্তু স্থানীয়রাই আসলে ঘটনাস্থলে দেখা যায় 3জনের যেখানে আসলে আহত হয়েছেন, রক্ত পড়ে আছে সেই স্থানটিতে এখনো, সেই স্থানটির কাছে যাতে পৌঁছাতে না পারে সেজন্য কিন্তু স্থানীয়রাই নিজেদের মতো আসলে একটি ব্যারিকেডের মতো তৈরি করেছেন এবং এই আশেপাশের এলাকার যে বাড়িঘর রয়েছে আমরা জেনেছি বেশ কয়েকটি বাড়িঘর একে অন্যের উপর হেলে পড়েছে এবং এই ভূমিকম্প স্থল সম্পর্কে যদি একটু বলি, আজ ঢাকায় যে বড় ভূমিকম্পটি অর্থাৎ যে কম্পন আমরা অনুভব করেছি তার মূল কারণ আসলে ঢাকার এই ভূমিকম্পটি নরসিংদীতে এই উৎপত্তি স্থল এবং এই উৎপত্তি স্থলের ফলে কিন্তু ঢাকার এবং ঢাকা সহ আশেপাশের এলাকার ঢাকা সহ আশেপাশের এলাকা ঢাকা সহ এই আশেপাশের এলাকা কিন্তু আমরা দেখছি আমরা আসলে দেখছিলাম যে ঢাকা সহ বেশ কিছু কয়েকটি এলাকা এখানে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আমরা দেখছি আবহাওয়া অধিদপ্তরে বলেছে যে 5.7 মাত্রার এই ভূমিকম্পটি ছিল। তবে মার্কিন ভূতাত্ত্বিক এক জরিপে দেখা যায় সেখানে তারা বলছেন যে এই ভূমিকম্পটি রিক্টার স্কেলে 5.5 মাত্রার। আমরা আসলে দেখছি এখানে জনসমাগম যেমন রয়েছে এবং পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবক বেশ কয়েকটি দল এখানে উপস্থিত রয়েছে এবং আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি তারা আসলে দেখছে। এখন আমরা ভূমিকম্পের আরো খবর জানতে চলে যাব মোহাম্মদপুরে। আমার সহকর্মী রয়েছেন শাকির আহমেদ, জানবো সেখানকার পরিস্থিতি।
রাজধানী সহ সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে 5.7 মাত্রার এই ভূমিকম্পে কিন্তু ইতোমধ্যে 3 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এবং রাজধানী সহ সারা দেশে কিন্তু অসংখ্য ভবন হেলে পড়া পাশাপাশি ধসে পড়ার যে ঘটনা সেটিও কিন্তু ঘটেছে। অর্থাৎ যদি বিশেষভাবে বলতে যাই রাজধানীর পুরনো ঢাকায় বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ এবং সেটি বারবার আলোচিত হচ্ছিল, গণমাধ্যমে সংবাদও হচ্ছিল এবং যারা এই নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বা নগর পরিকল্পনাবিদ আছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে রাজধানীর অধিকাংশ ভবনই আসলে যে পরিকল্পনা বা যে নির্দেশনা থাকে বিধিবিধান না মেনে হয়, পর্যাপ্ত জায়গা থাকে না এবং ঝুঁকিপূর্ণ এই ভবনগুলো আসলে দীর্ঘ সময় ধরে থাকার কারণে এগুলোর স্থায়িত্ব শেষ হয়ে গিয়েছে। এমন ভবন কিন্তু রয়েছে আজকের যে দুর্ঘটনা অর্থাৎ আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ভবনগুলোই অনেক ভবনে ফাটল ধরেছে, অনেক ভবন ধসে পড়েছে, যার কারণে এই প্রাণহানি সহ যে নানা ধরনের যে দুর্ঘটনাগুলো বা ক্ষয়ক্ষতিগুলো সেই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং শুধু এই পুরান ঢাকায় নয়, পুরো রাজধানীতেই কিন্তু আমরা এই ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পেয়েছি। যদি বলতে চাই অনেক বিল্ডিংয়ে কিন্তু ফাটল ধরেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নানা ধরনের ফাটল, পাশাপাশি যে ভবনগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসাবে বলছিলেন নগর পরিকল্পনাবিদরা, সেই ভবনগুলোতেও কিন্তু নানা ধরনের যে ফাটল সহ আনুষঙ্গিক যে ক্ষতির চিহ্ন সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং যদি বলতে যাই আজকের ভূমিকম্পের পর রাজধানীতে আমরা দেখতে পেয়েছি প্রতিটি এলাকার মানুষই কিন্তু ভবন থেকে নিচে নেমে এসেছেন এবং তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ দীর্ঘ সময়ের পর এই ধরনের ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা অর্থাৎ ভূমিকম্পের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা বহুতল বিশিষ্ট ভবনে বসবাস করেন, রাজধানীর অধিকাংশ নাগরিকই কিন্তু বহুতল বিশিষ্ট ভবনে বসবাস করেন, যার কারণে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে নিচে নেমেছেন এবং প্রতিটি আবাসিক এলাকার যে অলিগলি, প্রতিটি আবাসিক এলাকার অলিগলিতে আমরা দেখতে পেয়েছি মানুষের মুখে আতঙ্কের ছাপ, অর্থাৎ তারা আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু যে অবস্থায় ছিলেন সে অবস্থায় নেমেছেন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি নারী এবং শিশুরা বেশি সংখ্যক আতঙ্কগ্রস্ত হয়েছেন এবং তারা নিচে নেমে এসেছেন। এবং সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং যে ভবন, অধিকাংশ ভবনই কিন্তু বিভিন্ন এলাকায় ধসে পড়েছে, হেলে পড়েছে এবং পার্শ্ববর্তী ভবনে গিয়ে ঠেকেছে, এমন সংবাদও কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই পর্যন্ত পুরান ঢাকার 3 জনের মৃত্যুর সংবাদ কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদি একটু বলতে যাই এই নগরী অর্থাৎ ঢাকা মহানগরের ভিতরে কিন্তু বেশ কিছু ভবন বা পুরান ঢাকার দিকে অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ এবং কোনো ধরনের বিধিবিধান না মেনে ঝুঁকিপূর্ণ এই ভবনগুলো সম্পর্কে কিন্তু নগর পরিকল্পনাবিদ সহ সংশ্লিষ্ট যারা ছিলেন তারা কিন্তু বারবার সতর্ক করছিলেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ বা সতর্ক হয়েছেন মানুষ খুবই কম, যার কারণে আজকের এই ভূমিকম্পের পর কিন্তু এই ফাটলগুলো দেখা দিয়েছে এবং এই বিধ্বস্ত সহ হতাহতের যে ঘটনা সেই ঘটনাগুলো সাক্ষী হতে হয়েছে। আমরা জানি যে আজকের যে ভূমিকম্পটি সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিন্তু নরসিংদীর ঘোড়াশাল। আমরা সেই নরসিংদীতেই একটু যেতে চাই, আমাদের সহকর্মীরা সেই নরসিংদী থেকে আমাদের কাছে যুক্ত হচ্ছেন, আমরা আমাদের সহকর্মী নরসিংদীতে আছেন তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। আজ সকাল 10টা 38 যে বড় ধরনের একটি ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কিন্তু উৎপত্তিস্থল কিন্তু নরসিংদীর যে মাধবদী আছে সেই মাধবদী থেকে উৎপত্তিস্থল 5.7 মাত্রায় ভূমিকম্পটি হয়েছে। সকাল নাগাদ যে ভূমিকম্পটি অনুভূত হয় সেই ভূমিকম্পে অনুভূত হওয়ার পরপর কিন্তু যারা ভবনে রয়েছিল বাসিন্দারা তারা কিন্তু ভয়ে কিন্তু দৌড়ে কিন্তু ভূমিকম্পের কারণে কিন্তু তারা বের হয়ে আসে। পাশাপাশি কিন্তু এই শহরে কিন্তু যে বহুতল ভবনগুলো রয়েছে এবং পাশাপাশি যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু কেঁপে ওঠে মুহূর্তে। কিন্তু সকালবেলা যে ভূমিকম্পটি অনুভূত হয় সেই কারণে কিন্তু মানুষ কিন্তু ভীত হয়ে পড়ে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে
ভূমিকম্পটি যখন কয়েক সেকেন্ডের জন্য যে ভূমিকম্পটি অনুভূত হয় সেই সময় কিন্তু এই শহরের দিকে যে যান চলাচল ছিল এবং যে গাড়িগুলো চলাচল করছিল কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু তারা থামিয়ে ফেলে, কারণ এই সড়ক দিয়েও কিন্তু যে ভূমিকম্পটি যে অনুভূত হয় তখন কিন্তু তারা কিন্তু ভীত হয়ে পড়ে। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদীর যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলায় কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আমি এখানকার যে ফায়ার সার্ভিসের উপপরিচালকের সাথে কথা বলেছি, উনি যে বিষয়টি জানিয়েছে ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু এখনো পর্যন্ত ওনারা জানাতে পারেনি এবং আহতের খবর জানাতে পারেনি। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভবনে ফাটল সৃষ্টি হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে ভূমিকম্পের ফলে। এবং এই যে আহতদের খবর স্থানীয়ভাবে আমরা যে বিষয়গুলো জেনেছি যে স্থানীয় হাসপাতালে কয়েকজন চিকিৎসাও নিয়েছে, আহত হয়েছে দ্রুত সময়ের মধ্যে। আসলে এই যে ভবন থেকে নামতে গিয়ে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে ভীত হয়ে কিন্তু তারা আহত হয়েছে। এবং এই যে আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প কিন্তু নরসিংদীর মানুষজন কিন্তু এর আগে দেখেনি এত ভয়াবহ ধরনের আসলে ভূমিকম্প। পুরো শহর কিন্তু যে কম্পনে, সেই কম্পনে কিন্তু পুরো শহরটি কেঁপে উঠে। পাশাপাশি কিন্তু এই যে শহরের মানুষজন কিন্তু যে বলছিলেন, আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ভূমিকম্প যখন অনুভূত হয় তখন কিন্তু তারা বুঝতেই পারছিলেন না আসলে কি হচ্ছিল, ভবনগুলো আসলে কেঁপে কাত হয়ে যাচ্ছিল, এরকম কিন্তু একটা অবস্থায় কিন্তু ছিল। এবং ফায়ার সার্ভিসের সাথে আমি কথা বলেছি, ওনারা যে বিষয়টি জানিয়েছেন তারা খোঁজ খবর নিচ্ছেন কোথায় কি ক্ষতি হয়েছে। পাশাপাশি ওনারা জানিয়েছেন যে ঘোড়াশাল যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আছে সেই ভবনটি আসলে ফাটল ধরেছে, সেই বিষয়টি আসলে জানিয়েছে। আমরা ভূমিকম্পের খবর জানতে ঢাকায় যাচ্ছি সামিয়ার কাছে। শুনছিলাম সারা দেশের আসলে ভূমিকম্পর খবর কি পরিস্থিতি সেটা নিয়ে, এবং ফিরে আসলাম আমরা পুরান ঢাকার বংশালে, এবং বংশালের কষাইতলিতে যেটা জানাচ্ছিলাম আসলে এখানে ঘটনা ঘটার অর্থাৎ 10টা 38 মিনিটে যে ভূমিকম্প হয়েছে সেই সময়েই কিন্তু আসলে ওই সময়ে কিন্তু 3 জন পথচারী এখানে আহত হন, রক্তাক্ত হয় এক প্রকার বলতে পারি আমরা। এবং সেই রক্ত কিন্তু আমরা এই ঘটনাস্থলে এসেও দেখেছি। আর সেই 3 জনকে স্থানীয়রা তৎক্ষণাৎ আসলে হাসপাতালে নিয়ে যায়, মিটফোর্ড হাসপাতালে, এবং এখনও তারা চিকিৎসাধীন রয়েছে। এর পরবর্তীতে আসলে তাদের অবস্থা কি তার নিশ্চিত কোনো তথ্য আমরা এখনো পাইনি। জানিয়ে রাখি যে এই পুরান ঢাকায় শুধুমাত্র কষাইতলিতেই নয়, আশেপাশে আরমানিটোলা সহ বেশ কয়েকটি বিল্ডিং কিন্তু হেলে পড়েছে, একে অন্যের বেশ কয়েকটি বিল্ডিং হেলে পড়েছে। এবং এই মুহূর্তে আসলে আমরা যেটি জানতে পেরেছি যে এই কষাইতলিতে যে 3 জন আহত হয়েছিলেন তারা 3 জনই কিন্তু আসলে এই মারা গিয়েছেন, এবং তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় আসলে তারা মারা গিয়েছেন। মিটফোর্ডের হাসপাতাল সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু রয়েছেন, এবং আশেপাশের ভবনে যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত আমরা দেখছি, কারণ এত বড় মাত্রার ভূমিকম্প হওয়ার পরবর্তীতে একটি আশঙ্কা থাকে, ঠিক কয়েক মিনিট পরে কিন্তু আরও একটি ভূমিকম্পের আসলে আশঙ্কা থাকে। সেক্ষেত্রে সেই আশঙ্কা করেই এই স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু ভবন থেকে বাহিরেই বেশিরভাগ অবস্থান করছেন, এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকেই আসলে এখানে বাহিরে অবস্থান করছেন। এই পুরান ঢাকার অলিগলিটা এতটাই সরু যে এখানে যদি কোনো ভূমিকম্পর ফলে কোনো বিল্ডিং যদি ধসে পড়ে আসলে সড়কে যে অবস্থান করবে তাদেরও ভয়াবহ অবস্থা হতে পারে বলে আমরা ধারণা করতেই পারি। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় পুরান ঢাকার এই যে বাসস্থান রয়েছে, অর্থাৎ এই যে চিপা গলি এবং একটি বিল্ডিংয়ের পাশে আরেকটি বিল্ডিংয়ের গা ঘেঁষে দাঁড়ানোর যে সংস্কৃতি আমরা দেখে আসছি পুরান ঢাকার, সেই সংস্কৃতিকে আসলে ফায়ার সার্ভিস প্রতিবারই কিন্তু আসলে এক ধরনের ভৎসনার মধ্য দিয়ে আমরা দেখেছি তারা দিতেন। কারণ এই সময় আসলে এই সব গলিতে যখন কোনো হতাহত সহ যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন সবচেয়ে বেশি কাজের কিন্তু বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আমরা তেমনটি কিন্তু পূর্বেও দেখে এসেছি এবং আজও কিন্তু তেমনটি দেখছি। এবং এখানে উৎসুক যে এলাকাবাসী রয়েছে তাদের কিন্তু জড়ো হতে আমরা দেখেছেন, তারা এখানে
অবস্থান করছেন এবং একই সাথে এমন সংকটাপন্ন পরিবেশেও কিন্তু যে স্বেচ্ছাসেবক কর্মীরা আছে তারা কিন্তু বেশ ভালো ভূমিকা পালন করছে। আমরা দেখছি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ স্পটে যেই রক্ত রয়েছে সেটাতে যাতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ সাধারণ যে মানুষরা রয়েছে তারা যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, কাছে যেতে না পারেন সেটি নিশ্চিত করছে স্বেচ্ছাসেবকের কর্মীরা। এবং ভূমিকম্প এতটাই প্রবল ছিল যে আসলে ভয়ে অনেকেই বাসা থেকে বের হয়ে গিয়েছেন এবং তারা কিন্তু এখন সড়কে অবস্থান করছেন। এবং যেহেতু এখানে একটি নিহতের ঘটনা ঘটেছে তাই এখানে উৎসুক জনতারও কিন্তু ভিড় আমরা দেখছি। একই সাথে এখন একটু জানিয়ে রাখি যে দুটি সূত্রে আমরা জেনেছি, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া অফিস আমাদেরকে বলছে যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। অন্যদিকে আমরা বার্কিং ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তারা বলছে যে রিক্টার স্কেলে 5.5 মাত্রার ভূমিকম্প আজকে হয়েছে। ভূমিকম্পের মাত্রা যাই হোক না কেন আসলে বাংলাদেশে এর উৎপত্তিস্থল হওয়ায় এর মাত্রা অর্থাৎ এর ভয়াবহতা কিন্তু বাংলাদেশেই বেশি পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও কিন্তু আসলে বেশ কয়েকটি অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং তার প্রভাব কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যম আমাদেরকে দেখাচ্ছে। সঙ্গে জানিয়ে রাখি শুধু ঢাকাতে নয়, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে এই ভূমিকম্প অনুভূত হয় আজ সকালে। এবং এতটাই প্রকট ছিল, আমরা আসার পথে আসলে বেশ কয়েকটি ভবনের যার কর্মীরা আছে, কাজ করে কিংবা বসবাস করছে, তারা কিন্তু আতঙ্কে তৎক্ষণাৎ আসলে যত দ্রুততার সাথে সম্ভব হয় তারা কিন্তু আতঙ্কে বাসা থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করেছেন এবং সেইটা কিন্তু আমরা আসলে দেখেছি শুধু ঢাকায় নয়। এবং আমরা একটু জানাই যে যে এই যে স্থানে আছে আসলে এখন যে জিনিসগুলো অর্থাৎ ভবন ধসে যে পড়েছে, বিভিন্ন ইট পাথর সেগুলো কিন্তু সরানোর চেষ্টা করছে যে ফায়ার সার্ভিস কর্মীরা আছে তারা এবং স্থানীয়রাও অনেকেই কিন্তু এটাতে সাহায্য করছে আমরা দেখছি। একটু জানাই দর্শক, 5.7 মাত্রার এই ভূমিকম্পে কিন্তু বেশ ভয়াবহতা আমরা কিন্তু দেখছি এবং একটু দেখি যে স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছিলেন যে সকাল থেকেই তারা স্বাভাবিক নিয়মেই আসলে তাদের কার্য পরিচালনা করছিল এবং হঠাৎ এই ভূমিকম্পের ফলে অনেকেই আতঙ্কিত হয়ে যে যেরকম পরিস্থিতিতে আছেন সেরকমভাবেই কিন্তু আসলে বের হয়ে গেছেন বাসা থেকে এবং নিরাপদ দূরত্বে থাকার আসলে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে এই বংশালের কষাইটুলিতে আমরা আসলে দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ আগেই এখানে যে তার জটলা বেঁধে থাকে আসলে ইলেকট্রিক বিভিন্ন তার, সেগুলো কেটে কিন্তু তারা বাঁশ সহ সড়কে যেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী উপাদান ছিল সেগুলো কিন্তু তারা আসলে সরাচ্ছিলেন। আমরা দেখছি এখানে বিভিন্ন সংস্থার লোকরা আছে, অর্থাৎ স্বেচ্ছাসেবক এবং পুলিশি যে কর্মীরা আছে তারাও কিন্তু আছে এবং তারা এখানে ঘটনাস্থলটি তদারকি করছেন। এবং দুঃখের সঙ্গেই আসলে বলতে হচ্ছে যে এই ভূমিকম্পের ফলে খুব দুর্ভাগ্যজনকভাবে 3 জন কিন্তু এই স্থানে আহত হন প্রথমে, পরবর্তী তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাদেরকে মৃত ঘোষণা করেন। আমরা যেমনটি দেখছিলাম আসলে এখানে এখনও অনেকেই অবস্থান করছেন এবং তাদের অনেকেই আসলে বলছিলেন যে এই ভূমিকম্প এবং পুরান ঢাকার যে গিঞ্জি পরিবেশ সেটা থেকে আসলে পরিত্রাণের আদৌ কোনো উপায় আছে কিনা বা কিংবা কিভাবে আসলে এত গিঞ্জি এলাকা থেকে আসলে তারা নিজেদেরকে সংস্কার করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যদি একটু দেখাই, আমার ক্যামেরায় আছে যে এখানে একটি ভবনের পাশে আরেকটি ভবন এবং তার মাঝে কিন্তু কিঞ্চিত পরিমাণও কিন্তু জায়গা ফাঁকা নেই, অর্থাৎ যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে তাহলে কিন্তু আসলে একটি ভবন আরেকটি ভবনের প্রতি হেলে পড়লে দুটি ভবনেই যেমন ক্ষতিগ্রস্ত হবে, শুধু তাই নয় আশেপাশে বেশ কয়েকটি ভবনের প্রভাব কিন্তু পড়বে এবং যারা আছেন স্থানীয় অর্থাৎ যারা বাসিন্দা আছে তারা কিন্তু আসলে আতঙ্কিত বলা যায়। এবং আমরা আসলে এখন যাব ভূমিকম্পের আরও ঘটনা জানতে, আমার আরেক সহকর্মী রয়েছেন মেহেদি, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি।
গাজীপুরে শ্রীপুর উপজেলায় রয়েছে এবং এখানে ব্যাপক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এলাকায়, এবং এই মুহূর্তে ভূমিকম্পের পরপরই আমরা দেখতে পাচ্ছি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু এই শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেটি থেকে এখানে কিন্তু এসে ভিড় করছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, ভূমিকম্পে আতঙ্কের সময় কিন্তু অসংখ্য শ্রমিক যখন একত্রে আসলে এই হাসপাতাল অর্থাৎ যখনই বের হতে চেয়েছিলেন তখনই কিন্তু তারা এখানে একত্রে, যখন প্রতিটি শ্রমিক কারখানায় কিন্তু 8 থেকে 10 হাজার শ্রমিক রয়েছে এবং সেই কারখানাগুলোতে যখনই আসলে বের হতে যাচ্ছিলেন তখনই আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা পদদলিত হয়েছেন এবং তাই তো অভিযোগ করেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে কারখানা কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি রয়েছে এবং তারা যেটি বলছেন যে নিয়মতান্ত্রিকভাবে কারখানাগুলো করা হয়নি। এবং তার পাশাপাশি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে যেটি বলা হচ্ছে যে সময় মতো গেট খোলা হয়নি, যে কারণে কিন্তু গেটের সামনে 8 থেকে 10 হাজার শ্রমিক কিন্তু আটকে পড়েছে এবং পদদলিত হয়ে অসংখ্য শ্রমিক আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত অগণিত শ্রমিকের সংখ্যা এবং এখন পর্যন্ত শত শত শ্রমিক কিন্তু এই হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। এবং এই হাসপাতালের ভেতরে যদিও এটি একটি মাত্র 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, এবং সেখানে কিন্তু আমরা একটু জানিয়ে রাখতে চাই যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় কিন্তু অসংখ্য শ্রমিক কিন্তু ফেরত যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে হাসপাতালে একসাথে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনো ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু এইখানে কিন্তু এই ঘাটতি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একে একে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু ট্রলিতে করে এই মুহূর্তে দূরপাল্লায় যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে স্ট্যান্ড রিলিজ দিয়ে অর্থাৎ অন্য হাসপাতালে প্রেরণ করছেন। সাথে সাথে এখান থেকে গাজীপুর সদর হাসপাতাল রয়েছে, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, এবং তার পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পাশাপাশি কিন্তু ঢাকা মেডিকেলে প্রেরণ করছেন। আমরা একে একে শ্রমিক কিন্তু বেরিয়ে আসছেন, তারা আসলে কেউ অচেতন, কেউ কিন্তু খিঁচুনি অর্থাৎ আহত এবং জ্ঞান নেই এরকম অবস্থায় কিন্তু অনেকে রয়েছেন। নিথর দেহে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং তারা, আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন যে তারা যখনই এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে তখন এইখানে নামতে অর্থাৎ যখনই বের হতে চেয়েছেন তখনই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা শ্রমিক এবং বিশেষ করে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন আপাতত আগে চিকিৎসার ব্যবস্থা করছেন তারা, এবং তার পাশাপাশি যে শ্রমিকরা গুরুতর আহত হয়েছেন তাদেরকে কিন্তু যতদূর সম্ভব কারখানার যেই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠানোর অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য গাজীপুর চৌরাস্তা এবং অন্যান্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন। এই হাসপাতালে যদিও অল্প সংখ্যক অ্যাম্বুলেন্স ছিল এবং তার পাশাপাশি কারখানার যতগুলো গাড়ি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক শ্রমিক এইখানে এসেছেন, একের পর এক শ্রমিক আসছেন এবং একের পর এক শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে সকলকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু আমরা একটু দোতলায় নিয়ে যেতে চাই, যে গাজীপুর যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানকার দোতলায় কিন্তু আরও ভয়াবহ অবস্থা। তারা যেটি বলছেন শ্রমিকরা কিন্তু একের পর এক আসছেন এবং এটার যে অর্থাৎ সংখ্যা, সেই সংখ্যা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এখন পর্যন্ত যতটুকু ধারণা করা যাচ্ছে যে প্রায় শতাধিক শ্রমিক কিন্তু এখানে এসেছেন, এবং সেই শতাধিক শ্রমিক এখানে চিকিৎসা নিচ্ছেন। যদিও এই হাসপাতালটি কিন্তু এই পর্যাপ্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। তারা যেটি বলছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, যারা এখানে আসছেন তাদেরকে প্রাথমিকভাবে কিন্তু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতাল অর্থাৎ গাজীপুরের সদর হাসপাতাল রয়েছে, তাছাড়া যে গাজীপুরের যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেই প্রাইভেট হাসপাতালগুলোতে, তাছাড়া টঙ্গী আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু চিকিৎসার ব্যবস্থা করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুর কিন্তু শিল্প অধ্যুষিত একটি এলাকা, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এবং সেই শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় কিন্তু এখানে ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য শ্রমিক কাজ করে থাকেন। তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং শ্রমিকদের আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাদেরকে প্রাথমিকভাবে স্যালাইন এবং যারা গুরুতর আহত তাদেরকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু পাঠানো হয়েছে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু বিশেষ করে শ্রীপুর উপজেলার যে হাসপাতালটি সেটি কিন্তু
একটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে, এবং সেই শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক যারা কাজ করেন প্রায় প্রতিটি শ্রমিকই কিন্তু প্রায় প্রতিটি গার্মেন্টসে কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার শ্রমিক কাজ করেন, এবং এই মুহূর্তে ভয়াবহ অবস্থা। এবং বলা চলে যে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। একের পর এক শ্রমিক এখানে আসছেন এবং তারা যেটি করছেন যে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নেওয়ার পর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা কয়েকজন শ্রমিকদের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলি। আসলে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখন কি অবস্থা? এখন মনে করেন যে রোগীদের খুবই গুরুতর অবস্থা, এখন কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা ব্যক্তি এরকম হচ্ছে না, অনেক গুরুতর অবস্থা। এখন শুধু অ্যাম্বুলেন্সের শর্ট, আমরা রুগী পাঠাতে পারছি কিন্তু অ্যাম্বুলেন্সের শর্ট, অ্যাম্বুলেন্সের জন্য আমরা রুগী পাঠাতে পারছি না। মিনিমাম আমি সকাল থেকে 200-300 লোক আমি উপরে উঠেছি, রুগী উঠেছি আবার রুগী নামাইছি, আবার নামাইছি, কিন্তু ডাক্তার নাই। ডাক্তার যে আছে সীমিত চিকিৎসা, এই চিকিৎসা কোনো হয় না, এই কিছু কাজ হচ্ছে না। এই জন্য আমরা ময়মনসিংহ বা গাজীপুর সদরে আমরা রুগী পাঠাচ্ছি, কিন্তু রুগীদের কোনো অ্যাম্বুলেন্স পাইতেছি না, অ্যাম্বুলেন্সের খুবই শর্ট। আপনার সাথে একটু কথা বলতে চাই, কিভাবে আসলে এই দুর্ঘটনাটি ঘটলো এবং আপনারা আহত হলো কিভাবে? আমরা ভূমিকম্প হওয়ার পরে আমরা যখন শুনতে পেলাম ডিনিমেক্সে আহত হয়েছে, তারপর আমরা তাড়াতাড়ি আসি, আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি শ্রীপুর। আইসা দেখি যে আপনার শত লোক আসছে, আমরা ধরাধরি করে সেবা দিতেছি জাজির মতো। তো ডাক্তারের অভাবে আমরা ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠাইতেছি। তারা কি পদতলিত হয়ে আহত হয়েছে নাকি অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে? কারখানা থেকে সিকিউরিটি যখন গেট না খুলতে পারছে, গেট না খোলার কারণে আর কি যারা সব আসছে যে সময় এক জর্জরিত হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে এক মানুষের উপরে আর কি অনেক মানুষ চাপা খায়া, যারা চাপা খাইছে অনেকের উপর দিয়ে হাইটে আসছে, তখন ওরা আর কি জ্ঞান হারা, অনেকে আহত, অনেকে। আপনি তো সকাল থেকে বলছিলেন যে আপনি সকাল থেকে রোগী এখানে উঠাচ্ছেন, কারো অবস্থা গুরুতর কিনা এবং কেউ মারা যাওয়ার তথ্য পেয়েছেন কিনা? অনেকের কিন্তু মারা যাওয়ার তথ্য নাই, কিন্তু গুরুতর অবস্থা এটাই জানি, ভয়াবহ অবস্থা, কিন্তু মাজা থেকে উপর পর্যন্ত এগুলো ভেঙে গেছে, কারো ভেঙে গেছে নিচে না পড়ে। আমরা যেমনটি শুনছিলাম যে শ্রমিকরা যেটি বলছেন যে কারো দুর্ঘটনা অর্থাৎ নিহতের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত, তবে যেটি বলছেন গুরুতর অবস্থায় অনেকেই কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে কারো কোমর থেকে বিভিন্ন অংশ অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় ভাঙা অবস্থায় রয়েছে, এবং তারা যেটি বলছেন যে উন্নত চিকিৎসার জন্য আরও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর, ডাক্তার বাড়ানোর দাবি জানিয়েছেন এই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ভূমিকম্পের আহত হওয়ার যে সবশেষ তথ্য। শক্তিশালী ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর থেকে মেহেদী হাসান জানাচ্ছিলেন সেখানের গার্মেন্টস শ্রমিকদের পদদলিত হওয়া আহতের খবর। এর আগে সামিয়া বংশাল থেকে সেখানকার মৃত্যু এবং আহতের খবর জানাচ্ছিলেন। মাঝখানে নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পিয়াল, জানছিলাম ভূমিকম্পের সবশেষ খবর।